তো ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ মিনহাজুল আবেদিন নয়া। মিনহাজুল আবেদিন নয়া। জি। আচ্ছা ভাইয়া, এই যে আপনি রিক্সা চালিয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছেন, তো আপনি এই যে রিক্সা চালানোর ফাঁকে দিয়ে আপনি পড়াশোনাটা কিভাবে চালিয়েছেন একটু যদি বলতেন। হ্যাঁ, তা অবশ্যই। আমাদের ক্লাস ছিল 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ক্লাস করার শেষে আমরা বাসায় গিয়ে ফ্রেশ হয়েই খাওয়া দাওয়া করে মাগরিবের নামাজটা পড়েই আমরা রিক্সা নিয়ে বের হতাম। যত দূর সম্ভব রাত 1টা 2টা 3টা পর্যন্ত আমরা রিক্সা চালাতাম। এভাবে কন্টিনিউ আমাদের জীবন অতিবাহিত হচ্ছে। এভাবে আমরা এ পর্যন্ত চলে আসছি। আবার সকালে ঘুমিয়ে যখন উঠতাম, উঠতে উঠতে একটু লেট হয়ে যেত, 10টা 11টা। এমনও সময় হয়েছে যে আমরা ক্লাসে নিয়মিত অ্যাটেন্ড করতে পারিনি, মানে নিয়মিত অ্যাটেন্ড করতে আমাদের লেট হয়ে গেছে। 12:30টায় স্কুল ছিল, আমরা 12:50 40 এরকম মানে প্রেজেন্ট দেখা শেষ ওই মুহূর্তে আমরা ক্লাসে অ্যাটেন্ড করেছি। আমাদের এই কারণে কোনো স্যার ম্যাডামরা কোনো করে নাই, বলছে যে তোমাদের এত লেট হয়েছে কেন। সকলেই স্যার ম্যাডাম, আমাদের শিক্ষক শিক্ষিকা, স্টুডেন্ট, ক্লাসমেট সকলেই জানতো যে আমরা কর্ম করে স্কুলে আসি, সেজন্য আমাদেরকে কিছু বলতো না। তারপরেও আমরা যেহেতু পড়ালেখা শিখে ক্লাসে অ্যাটেন্ড করতাম, ডেলির পর ডেলি ক্লাসে আদায় করে দিতাম, সেই জন্য আমাদেরকে তেমন কিছু বলতো না। আচ্ছা, এবার এসএসসিতে এত ভালো একটি রেজাল্ট করেছেন আপনারা দুই ভাই, তো আপনাদের কি কোনো কোচিংয়ে পড়া প্রয়োজন হয়েছে কিনা? আপনারা কি কোনো কোচিং করতেন কিনা? প্রাইভেট বলতে স্কুলের একটা মাস্টার ছিল গণিত বিষয়ের, আমাদের ক্লাসেরই বলছিল তোমরা দুই ভাই আমাদের এখানে আসো, টাকা লাগবে না। সেই জন্য আমরা সেখানে একটু মাসের শেষে, বছরের শেষে 2-3 মাস ক্লাস করছি, মানে প্রাইভেট পড়ছি। স্যার আমাদেরকে কোনো ফি নেয় নাই। মানে তা আপনার যে ক্লাসের যে স্যার রয়েছেন গণিত বিষয়ে, তিনি আপনাদেরকে মানে তার বিনামূল্যে তিনি পড়িয়েছেন। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে আপনি তো খুব সুন্দর রেজাল্ট করেছেন আপনারা দুই ভাই, এতে করে আপনাদের প্রত্যাশা কি, মানে দেশবাসীর কাছে আপনারা কি চাচ্ছেন, এখন কি করতে চাচ্ছেন, ভবিষ্যৎ ফিউচার নিয়ে কি ভাবছেন? আমাদের যেহেতু রেজাল্ট ভালো হয়েছে সেই জন্য আমাদের আগে থেকেই স্বপ্ন ছিল, তারপরেও এখন আবার স্বপ্নটা আবার বাস্তবায়িতর নতুন মুখ দেখলো, যে আমরা যে স্বপ্ন দেখেছি তা বাস্তবায়ন হতে পারে। সেই জন্য আমরা পুনরায় আবার বলতে চাচ্ছি যে আমরা বড় হয়ে ডাক্তার হব। আমার বাবা দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোক করে বাসায় ছিলেন, অসুস্থ অবস্থায় বাসায় ছিলেন, চিকিৎসা করতে পারিনি আমরা টাকার অভাবে। সেই জন্য আমাদের প্রবল ইচ্ছা যে আমরা বড় হয়ে ডাক্তার হব, সাধারণ মানুষের সেবায় এগিয়ে যাব। আচ্ছা, এছাড়াও যখন আপনার স্মার্ট রিক্সা চালক, আপনার বর্তমান বয়স? আমার বর্তমান বয়স 18। আপনার? 17। তো আপনারা স্মার্ট রিক্সা চালক দুই ভাই যখন রিক্সা নিয়ে বের হতেন, আপনাদের সহপাঠীরা যখন স্কুলে যেত বা তাদের সঙ্গে কি কখনো রাস্তাঘাটে দেখা হতো কি না? দেখা হতো, তাদের সাথে কথা বলতাম। তারা আমাদের আমাদের স্টুডেন্টকেও রিক্সায় উঠাতাম, ঘোরাতাম, বলতাম। হ্যাঁ, তারাও আমাদের বলতো তোমরা যে কর্মটা করছো সেটা তোমাদের ভালো কর্ম, এতে নিজেরা কখনো ছোটো মনে নিজেদেরকে দেখবে না। তোমরা কর্মের পাশাপাশি যে পড়ালেখা চালিয়ে যাচ্ছ, এরকম মানে সকলের ঘরে হয় না। তোমার বাবা মা ভালো বিধায়, শিক্ষিত বিধায় তোমরা এ পর্যন্ত এভাবে কর্ম করেও তোমরা ভালো রেজাল্ট মানে পড়ালেখা চালিয়ে যাচ্ছ, আমরা তোমাদের নিয়ে গর্ববোধ করি। আচ্ছা, তো এখন যারা আপনার সহপাঠীরা আপনাকে এই ধরনের উপদেশ দিত, তারা কি ছেলে না মেয়ে? হ্যাঁ, আমাদের ছেলে মেয়ে উভয়ই ছিল। আচ্ছা, যখন আপনি রিক্সা নিয়ে বের হতেন, নিশ্চয়ই আপনাদের রিক্সায় নারী যাত্রী এবং ছেলে যাত্রী উঠতো? হ্যাঁ, অবশ্যই উঠতো। তো তখন আপনাকে নিয়ে কেউ তিরস্কার করতো কি না? তিরস্কার করার মতো তো লোক ছিল না ওই রকম, কিন্তু অনেক সময় দেখা গেছে যাত্রীরা কটু কথা বলতো, ভাড়া কম বেশি দিত এইসব। তবে অনেকেই ছিল যে আমাদের রিক্সায় উঠে যেতে যেতে কথা বলতে যে তোমরা অনেক দূর এগিয়ে যাও, ভবিষ্যৎ তোমাদের অনেক সুন্দর হোক,
আরও আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিত। দেখা গেছে এমনও সময় যে 10 টাকা 20 টাকার ভাড়া যাত্রীরা আমাদের এই করুণ পরিস্থিতির কথা শুনে আমরা যে পড়ালেখা চালিয়ে যাচ্ছি রিক্সা চালানোর পাশাপাশি, সেই জন্য আমাদেরকে কিছু মানে বকশিশ দিত, বলতো যে এটা রাখো। আমরা বলতাম না, আমাদের ভাড়া তো এত না। বলতো না, তুমি এটা রেখে দাও। 100 টাকা 50 টাকা এরকম করে দিত আমাদের। কখনো নারী যাত্রীরা আপনাদেরকে নেগেটিভ বা পজিটিভ নিয়ে কোনো কথাবার্তা বলছে কিনা? না, নারী যাত্রীরা রিকশায় উঠলে আমরা যেমন আমাদের বয়সী কেউ রিকশায় উঠলে আমরা বেশি কথা বলতাম না, তারাও কিছু জিজ্ঞেস করতো না। যদি কেউ জিজ্ঞেসও করতো তাও শর্ট কথায় আমরা শেষ করে দিতাম। বিষয়টা হচ্ছে, প্রশ্নটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা দুজন স্মার্ট রিক্সা চালক। জি, তো সেজন্য আর কি করা, এই ধরনের রিক্সা চালক আসলে সচরাচর দেখা যায় না। হ্যাঁ, তা ঠিক আছে। এক্ষেত্রে আমাদের প্রথম দিকে আমরা গোপনীয়ভাবে রিক্সা চালাতাম, মানে মুখ এইসব ফেস ঢাকা থাকতো, মাস্ক দ্বারা ঢাকা থাকতো। সেই জন্য আমাদেরকে কেউ চিনতো না। এরকম করে আমরা এ পর্যন্ত এসেছি। আরেকটি বিষয় হচ্ছে ভাইয়া, আপনাদের পিছনের ব্যাকগ্রাউন্ড কীরকম ছিল? আমাদের 2017-18 দিকে আমার বাবা একটা সফল বিজনেসম্যান ছিলেন। প্রথম দিকে ব্যবসায় ভালো ডেভেলপ হচ্ছিল। তারপরে আমরা কিছু লোকসানের মুখোমুখি হয়ে দাঁড়াই। সেখান থেকে আমার বাবা ব্যবসার থেকে ঝরে যায়। আমাদের অনেক টাকা ঋণ হয়। আমার বাবা ঋণের দায়ে আমাদেরকে নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে এই টঙ্গী শহরে এসে আমাদেরকে নিয়ে বসবাস শুরু করে। তখন থেকে আমার বাবা কঠোর পরিশ্রম করে, এ পর্যন্ত কঠোর পরিশ্রম করে আসতেছে। বাবার এই পরিশ্রমে সহযোগিতার জন্য আমরা বাবার পাশে দাঁড়াই। বাবা যে পেশা বেছে নিয়েছে একজন বিজনেসম্যান হিসেবে, আমরাও তার সৎ ছেলে, আদর্শবান ছেলে হিসেবে তার পেশাকে আমরাও বেছে নিয়েছি এবং পড়ালেখার পাশাপাশি আজও আমরা এই পেশা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, তো সর্বশেষ আপনাদের কিছু বলার আছে কিনা দেশবাসীর উদ্দেশ্যে? আপনারা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কি ভাবছেন এবং ভার্সিটিতে পড়ার চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, তাও অবশ্যই, কারণ আমরা এবার ভালো রেজাল্ট করেছি। এসএসসি পরীক্ষায় আমরা জিপিএ 5 পেয়ে দুনো ভাই উত্তীর্ণ হয়েছি। সেই জন্য আমাদের ইচ্ছা আমরা ভবিষ্যতে ভালো কলেজে ভর্তি হয়ে ডাক্তার হব, সাধারণ মানুষের সেবা করব। সেক্ষেত্রে আমাদের ইচ্ছা আছে যে আমরা ভালোভাবে আমাদের জীবনযাপন শুরু করব। ভবিষ্যৎ যেন আমাদের সুন্দর হোক। ভালো একটি কলেজে যখন আপনি অ্যাডমিশন করতে যাবেন, তখন অনেক টাকার প্রয়োজন, অনেক অর্থের প্রয়োজন, অনেক সাপোর্টের প্রয়োজন। সেই সাপোর্টগুলো দেওয়ার মতো আপনাদের অ্যাবিলিটি আছে কিনা? আমরা যেহেতু রিক্সা চালাই, হ্যাঁ, রিক্সা চালিয়ে বিভিন্ন ভার্সিটি কলেজের খরচ অনেক, মাসিক অনেক বেতন। আমরা ভালো কলেজে ভর্তি হতে চাই, সেক্ষেত্রে অনেক টাকার প্রয়োজন। আমাদের পক্ষে এটা বহন করা সম্ভব নয়, আমার বাবার পক্ষেও সম্ভব নয়। তাছাড়া আমাদের পিছনে ঋণ আছে এখনও অনেক টাকা। সেই জন্য আমাদের আবেদন যে মাননীয় প্রধানমন্ত্রী যাতে আমাদেরকে সহযোগিতা করে। আমরা যদি সহযোগিতা পাই তাহলে আমরা খুব উপকৃত হব এবং আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। তাছাড়াও আমাদের সমাজে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, তারপর উচ্চপদস্থ ব্যক্তিরা রয়েছেন। তারা যদি আমাদেরকে সুদৃষ্টিতে দেখে তাহলে আমাদের ভবিষ্যৎ সুন্দর হতে পারে। এমনি কোনো আর্থিক সহযোগিতা চাচ্ছেন কি না? আমরা আর্থিক সহযোগিতা চাচ্ছি না। তখন মানে এখন আমাদের সামনে ভর্তি হব, অ্যাপ্লাই করব। যদি ভালো কলেজে চান্স পাই, ভালো কলেজে চান্স পেলে আমরা, যদিও আমাদের অসচ্ছলতা, তাও আমরা চেষ্টা করব যে আমাদের নিজের টাকায় নিজে রিক্সা চালিয়ে ইনকাম করে ভালো কোনো কলেজে চান্স পেয়ে আমরা ভর্তি হব। আমরাই খরচ বহন করব, আমাদের চেষ্টা আছে। যদি আমাদের এই স্বপ্নে কেউ এগিয়ে আসেন, আমাদের স্বপ্ন পূরণে কেউ যদি এগিয়ে আসেন, সেক্ষেত্রে আমরা তা গ্রহণ করে নেব। আচ্ছা, তাহলে আপনাদের বর্তমান কোথায় আছেন? ঢাকায় ঠিকানাটা বলতে হবে এবং আপনাদের কোনো পার্সোনাল বিকাশ নাম্বার থাকলে বলে দিবেন। হ্যাঁ, এটা গাজীপুর সিটি কর্পোরেশনের আওতায় 45 নং ওয়ার্ড, পূর্ব আরিসপুর, গাজীবাড়ি, টঙ্গী, গাজীপুর। আপনাদের দুই ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ মিনহাজুল আবেদিন নয়া, আর আমার ছোটো ভাইয়ের নাম মোহাম্মদ তৌহিদুর রহমান নিশাত। আপনার বাবার নাম? আমার বাবার নাম মোহাম্মদ মুশারফ হোসেন। আচ্ছা,
আপনাদের পার্সোনাল কোনো বিকাশ নাম্বার থাকলে বলে দেন। আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার আছে একটা 0188743636 আরেকটিবার বলুন। 0188743636 ফোন করলে ধরবে কে? নাম্বারটা ধরবে কে? হ্যাঁ ধরবে, আমার ছোট ভাই ধরবে। আপনি ধরবেন? জি আমি ধরবো। আপনার কিছু বলার আছে? জি আমার ভাই তো সব বলবো। থ্যাংক ইউ, আপনারা অনেক ভালো থাকবেন, দোয়া রইল।